বাইরে বেরোয়, দেখে সামনেই সেই নারী ছায়া মূর্তি। তুই এই কাজ পরে কর, আগে আমার সাথে চল। ওরা আমার ছেলেরে মাইরা ফেলবে, আমার সাথে চল। গোকুল কোনো উত্তর না দিয়েই হাঁটতে থাকে। ছায়ামূর্তিটাও তার পেছনেই হাঁটছে। শেষমেশ নদীর ঘাটে এসে নৌকায় ওঠে গোকুল, কিন্তু ছায়ামূর্তিটাও হঠাৎ এক লাফে নৌকায় উঠে বসে। গোকুল ভয়ে ঘেমে যায়, তবুও বাইতে থাকে। নদীর মাঝখানে গিয়ে হাঁড়িটা ফেলে দেয় সে। হাঁড়ি পড়ার সাথে সাথে নদী যেন কেঁপে ওঠে, আর সেই ছায়ামূর্তি এক বিকট চিৎকার দিয়ে, তুই আমার অনেক বড় ক্ষতি করলি, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, তুই আমার বড় ক্ষতি করলি। বৃষ্টি থেমে গেছে, ভোরের আলো ফুটে উঠছে আকাশে। গোকুল দৌড়ে ফিরে যায় রঘুতান্ত্রিকের কাছে। গুরুজি, আমি সব করেছি, কিন্তু নদীতে এক ভয়ঙ্কর ছায়া ছিল, ও আমাকে মেরে ফেলতে চাচ্ছিল। আমি জানি সব গোকুল। তোর সাথে এক জিন ছিল, ওকে আমি পাঠিয়েছিলাম। তুই জানিস ওই হাড়ির ভেতরে কি ছিল? একটা শিশুকে এক কালো তান্ত্রিক মন্ত্রে বন্দি করে রেখেছিল। আমি সেটাকে মুক্ত করার জন্য তোকে ব্যবহার করেছি। তুই এক জীবনের মুক্তি দিয়েছিস গোকুল। আজ থেকে তুই তান্ত্রিক হওয়ার প্রথম ধাপ পেরিয়েছিস। তুই একদিন অনেক বড় কবিরাজ হবি। আমার দোয়া রইল। রঘুর কথায় গোকুল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বাইরে সূর্যের আলো, দূরে পাখির ডাক, কিন্তু গোকুলের মনে এখনো প্রতিধ্বনি হচ্ছে সেই ছায়ামূর্তির ভয়ঙ্কর কণ্ঠ। আমার অনেক বড় ক্ষতি করলি, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। গ্রামের সকাল জেগে উঠলেও গোকুলের ভেতরে সেই রাতের ভয়ের অন্ধকার এখনো রয়ে গেছে।